সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের বাংলা ব্যাকরণ থেকে একটি রিভিশন ক্লাস নিব। তো চলো দেখে আজকে আমরা কি পাঠ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ হচ্ছে ধাতু। আজকের এই পাঠ শেষে তোমরা যা জানবে সেটা হচ্ছে যে ধাতু কি তা বলতে পারবে, ধাতুর প্রকারভেদ বর্ণনা করতে পারবে এবং ধাতুর প্রকারভেদগুলো বিশ্লেষণ করতে পারবে। দেখো, ধাতু কি? ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। তোমরা জানো ক্রিয়াপদকে বাংলা ভাষায় যত পদ রয়েছে সেই পদগুলোর মধ্যে যে পদগুলো দিয়ে ক্রিয়া নিষ্পন্ন হওয়া বোঝায়, অর্থাৎ কাজ করা বোঝায়, সেগুলো হচ্ছে ক্রিয়াপদ। আর সেই ক্রিয়াপদের মূল অংশই হচ্ছে ধাতু। দেখো, ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? এর দুটি অংশ পাওয়া যায়। যেমন করা, এটা হচ্ছে একটি ক্রিয়াপদ। এই করা, এই ক্রিয়াপদটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখো কি পাওয়া গেল? কর এবং আ। এই দুটি অংশের মধ্যে কর, এটাই হচ্ছে কি ওই ক্রিয়াপদের মূল অংশ, অর্থাৎ এটাই হচ্ছে ক্রিয়ামূল, এটি হচ্ছে ধাতু। ক্রিয়ামূলের আরেকটি নাম হচ্ছে ধাতু। আর এটা হচ্ছে কি ক্রিয়া বিভক্তি, অর্থাৎ ধাতুর সঙ্গে বা ক্রিয়ামূলের সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় ক্রিয়াপদ। দেখো, যা, এটা হচ্ছে কে ধাতু বা ক্রিয়ামূল, এর সঙ্গে যুক্ত হয়েছে ই, হয়ে গেল যাই। খেল যোগ আ, খেলা। তার মানে খেলা, যাই, এই ক্রিয়াপদগুলো বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যাচ্ছে। এর মূল অংশটাই হচ্ছে, অর্থাৎ যে অংশটুকু কে বিশ্লেষণ করলে বা ভাঙলে আর ভাঙা যায় না বা এর আর অর্থ থাকে না, সবচেয়ে ক্ষুদ্রতম অর্থপূর্ণ ক্রিয়াপদের সবচেয়ে ক্ষুদ্রতম অর্থপূর্ণ অংশই হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল। দেখো, যেমন ধাতু বা ক্রিয়ামূল হচ্ছে এরকম ক্রিয়াপদগুলো বিশ্লেষণ করলে, যেমন কর, যা, খা, পা, বল, দেখ, খেল, দে, এরকম আরো অনেক ক্রিয়ামূল রয়েছে। আর এগুলোর সঙ্গে কি হয়? এই সমস্ত ক্রিয়া বিভক্তি যুক্ত হয়। যেমন কর, এর সঙ্গে আ যুক্ত হলে কি হয়েছে? করা। ই যুক্ত হলে করি, ছি যুক্ত হলে করছি, সে যুক্ত হলে করছে, বে যুক্ত হলে করবে বা করতে, করলে, করলাম। এগুলো হচ্ছে বিভক্তি। এরকম প্রত্যেকটাই যখন এই ক্রিয়ামূলের সঙ্গে যুক্ত হয় তখন এক এক ধরনের ক্রিয়াপদ গঠিত হয়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছো তোমরা যে ধাতু বা ক্রিয়ামূল কি, অর্থাৎ ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে যে অর্থপূর্ণ অংশটুকু পাওয়া যায়, যাকে আর বিশ্লেষণ করা যায় না, বিশ্লেষণ করলে যার আর কোনো অর্থ থাকে না, সেই অংশটুকু হচ্ছে কি ক্রিয়ামূল বা ধাতু। এই ধাতু অপর নাম হচ্ছে ক্রিয়ামূল, যা একটু আগে বললাম। এই ধাতু হচ্ছে আবার তিন প্রকার। এই যে যত ধাতু রয়েছে এগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। ভাগগুলো হচ্ছে মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। এরকম মৌলিক ধাতুরও কিন্তু আরেকটি নাম আছে। মৌলিক ধাতুর অপর নাম হচ্ছে স্বয়ংসিদ্ধ ধাতু। তাহলে মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতু কাকে বলে? দেখো, মৌলিক ধাতু হচ্ছে যেসব ধাতু বিশ্লেষণ করলে মানে করা যায় না বা করলে তার আর কোনো অর্থপূর্ণ অংশ থাকে না, সেটাই হচ্ছে মৌলিক ধাতু। যেমন কর, চল, পর, বর বা পা, যা, দে, খা, হ। দেখো, কর, কর থেকে যদি আমরা একটা ধ্বনি অর্থাৎ র বাদ দিয়ে দিই তাহলে থাকবে ক। ক এর কিন্তু কোনো অর্থ নেই। চল, ল বাদ দিলে থাকে চ, এরও কোনো অর্থ থাকবে না, অর্থাৎ এই ধাতুকে আর বিশ্লেষণ করা বা ভাঙা যায় না। তাহলে এই অংশটুকু হচ্ছে মৌলিক ধাতু। এবার আমরা দেখবো সাধিত ধাতু। দেখো, মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আপ্রত্যয় যুগে যে ধাতু গঠিত হয় তাকে বলে সাধিত ধাতু। অর্থাৎ মৌলিক ধাতুর পরে বা নাম শব্দ, মৌলিক ধাতু বলতে আমি কি বুঝবো? এই যে কর, দে, খা, দেখ, লিখ, চিন, এইসব। আর নাম শব্দ কোনগুলো? যেমন ঘুম, হাত,
হ্যাঁ, তো এইগুলো কিন্তু নাম শব্দ। তুমি একটু খেয়াল করে দেখো, মৌলিক ধাতু কর, এর সঙ্গে যুক্ত হলে করা বা করাচ্ছে, করাচ্ছেন, পড়, পড়ছে বা পড়াচ্ছেন, হ্যাঁ, পর মৌলিক ধাতু। আবার নাম শব্দ কিন্তু হাত, হাত দিয়ে তো কোনো কাজ করা বোঝায় না, তাহলে এটা কিভাবে সাধিত ধাতু হলো? কিন্তু যখন আমি বলবো হ্যাঁ কি ছেলেটি পুকুরে পানিতে হাত রাখছে, মাছ ধরার জন্য হাত রাখছে, মানে হাত দিয়ে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, অথবা দেখো চমক, চমক কিন্তু কোনো ক্রিয়াপদ বা ধাতু, কাজ করা বোঝায় না। যখন বলা চমকা, তখন এটা ক্রিয়া হয়ে গেল। আবার যদি ধমক, ধমকও কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, কিন্তু যখন বলছে ধমকাচ্ছে, বাবা ছেলেকে ধমকাচ্ছে, তখন কিন্তু এই ধমকাচ্ছে কাজ। তাহলে এই যে ধমক, চমক, এগুলো হচ্ছে নাম শব্দ। এরপরে যুক্ত হয়ে কি সাধিত ধাতু হয়। অথবা ঘুম, ঘুম কিন্তু কোনো ক্রিয়া বা কাজ করা বোঝায় না, কিন্তু যখন বলবো শিশুটি ঘুমাচ্ছে, তখন কিন্তু এই ঘুমাচ্ছে একটা ক্রিয়াপদ। তাহলে এই ক্রিয়াপদ কিভাবে তৈরি হলো? প্রথমে ঘুম, এর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে হলো ঘুমা। এই ঘুমাই হচ্ছে সাধিত ধাতু। ঠিক আছে, মৌলিক ধাতু বা নাম শব্দের পরে প্রত্যয় যুগে যে ধাতু ঘটিত হয় সেটাই হচ্ছে সাধিত ধাতু। আর এই ধাতুগুলো চেনার একটা উপায় হচ্ছে যে আমাদের পুরুষের মধ্যে মধ্যম পুরুষ হচ্ছে তুমি, আপনি, তুই। না, এই তুই হচ্ছে তুচ্ছাত্মক বা ঘনিষ্ঠাত্মক মধ্যম পুরুষ। আর মধ্যম পুরুষের সাথে ক্রিয়ার যে রূপ হয়, সরি, এই তুচ্ছাত্মক মধ্যম পুরুষের সাথে তুই মানে ক্রিয়ার যে রূপ হয়, সেটাই হচ্ছে আসলে কি ধাতু চেনার উপায়। যেমন ঘুমা, করা, দেখা, এটা হচ্ছে সাধিত ধাতু। বা কর, দেখ, লেখ, এটা কার সঙ্গে? সেই তুই এর সঙ্গে এর রূপটা পাওয়া যায়। দেখো, কর যোগ করা, দেখ যোগ দেখা, বল যোগ বলা। এই করা, দেখা, বলা, এটাই হচ্ছে কি সাধিত ধাতু। এবার আমরা দেখব যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু। দেখো, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সাথে কর, দে, হ, পা, খা ইত্যাদি মৌলিক ধাতু মিলিত হয়ে যে নতুন ধাতু ঘটিত হয়, সেটাই হচ্ছে যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু। অর্থাৎ বিশেষ্য, হ্যাঁ, যেমন আমার কথার উত্তর দে, কাজ কর, হ্যাঁ, বড় হ, মার খা, এরকম যদি বলা হয়, তাহলে দেখি কি হলো? কর, কাজ কর। কাজ হচ্ছে একটা বিশেষ্য পদ, এর সঙ্গে কর যুক্ত হয়ে কি হলো? কাজ কর, এটা একটা যৌগিক ধাতু হলো। হ্যাঁ, আমার কথা জবাব দে, জবাব বিশেষ্য পদ দে এলো, এটাই হলো যৌগিক ধাতু। অর্থাৎ বিশেষণ বা ধনাত্মক অভ্যাস। আবার বিশেষণ মনে করো বড় বা ছোট, তাহলে কি আমরা অনেক সময় বলে তুমি অনেক বড় হও। হ্যাঁ, এটাকে বড় হও, এটাকে যদি বলে তুই অনেক বড় হ, এই যে বড় হ, এটাই হচ্ছে কি বিশেষণের সঙ্গে কি যৌগিক ধাতু। হ্যাঁ, আবার ধনাত্মক অভ্যাস, যেমন কি বলে ঝমঝম কর, ঝমঝম, রিমঝিম, ভন ভন, এগুলো হচ্ছে ধনাত্মক অব্যয়। এর সঙ্গে কর যুক্ত হলে কি হলো? ঝমঝম কর, শন কর, ভন ভন কর, এটা হচ্ছে ধনাত্মক অব্যয়। অর্থাৎ বিশেষণ ধনাত্মক অব্যয়ের সাথে মৌলিক ধাতু যে নতুন ধাতু হয় আর কি, সেটাই হচ্ছে যৌগিক ধাতু। এবার আমরা পড়ব আবার, যেমন উদাহরণ করে দেখো, ভয় কর, ভালো হ, উত্তর দে, মার খা, দুঃখ পা ইত্যাদি। এবার আমরা দেখব যে বাংলা, আমরা এতক্ষণ যে পড়লাম মৌলিক ধাতু সম্পর্কে একটু জানলাম, যে মৌলিক ধাতু কি, যে ধাতুকে আর কি বিশ্লেষণ করা যায় না। সেই মৌলিক ধাতু আবার তিন ধরনের। দেখো, সংস্কৃত ধাতু, বাংলা ধাতু এবং বিদেশাগত ধাতু, এগুলো সেই কি মৌলিক ধাতু। অর্থাৎ এই মৌলিক ধাতুর মধ্যে সংস্কৃত ধাতুগুলো হচ্ছে যে তৎসম ক্রিয়াপদের ধাতুকেই সংস্কৃত ধাতু বলে। আমাদের বাংলা ভাষায় কতগুলো তৎসম ক্রিয়াপদ রয়েছে বা সংস্কৃত ক্রিয়াপদ রয়েছে, এই সংস্কৃত ক্রিয়াপদকে ভাঙলে যে মূল পাওয়া যায় সেটাই হচ্ছে সংস্কৃত ধাতু, মৌলিক ধাতু। যেমন অঙ্কন, হ্যাঁ, ছেলেরা ছবি অঙ্কন করছে, চিত্রাঙ্কন করছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতায়, যে অঙ্কন শব্দটি হচ্ছে সংস্কৃত ক্রিয়াপদ। এটাকে ভাঙলে এর মূল পাওয়া যায় অঙ্ক, আর এর সঙ্গে বিভক্তি হচ্ছে অন, এই হয়ে গেল অঙ্কন। তাহলে অঙ্ক, এটাই হচ্ছে সংস্কৃত ধাতু। দৃশ্য, দুর্ঘটনায় মর্মান্তিক দৃশ্য বর্ণনা করা যায় না, তাহলে দৃশ্য, এটা হচ্ছে সংস্কৃত মৌলিক ধাতু, এর সঙ্গে জ প্রত্যয় যোগ হলো দৃশ্য। এরকম হাস্য, আমরা জানি হাসি, হ্যাঁ, এই হাসি হচ্ছে বাংলা শব্দ, আবার হাস্য এটা হচ্ছে সংস্কৃত ক্রিয়াপদ। তাহলে হাস্যকে বিশ্লেষণ করলে
যোগ ঝ হয়ে যায় হাস্য। এগুলি হচ্ছে সংস্কৃত ধাতু, অর্থাৎ সংস্কৃত ক্রিয়াপদের মূল অংশই হচ্ছে সংস্কৃত ধাতু বা সংস্কৃত ক্রিয়া মূল। এবার দেখবো আমরা বাংলা ধাতু। দেখো, যেসব ধাতু সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে বাংলা ধাতু বা খাঁটি বাংলা ধাতু। যেমন আমরা একটু আগে দেখলাম ছেলেরা ছবি অঙ্কন করছে, অঙ্কন, আবার আমরা বলি ছবিটি আঁকছে। তাহলে এই আঁক, এটা কিন্তু সেই অঙ্ক ক্রিয়াপদ থেকে, অঙ্কন থেকে এসেছে আঁকা। হ্যাঁ, যখন এটা অঙ্কটা পরিবর্তন হয়ে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আঁক হয়েছে তখন সেটাকে বাংলা ধাতু হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, আবার দৃশ থেকে দেখ, ক্রি থেকে কর, হাস থেকে হস। হ্যাঁ, অঙ্কন বাংলা ধাতু, আঁক বাংলা ধাতু, অঙ্ক সংস্কৃত ধাতু, দৃশ সংস্কৃত ধাতু, দেখ বাংলা ধাতু, ক্রি সংস্কৃত ধাতু, কর বাংলা ধাতু, হাস বাংলা ধাতু, হস সংস্কৃত ধাতু। কেননা এই ধাতুগুলি এসেছে সেই সংস্কৃত ধাতু থেকে প্রাকৃতের মাধ্যমে আস্তে 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 পরিবর্তন হয়ে। এবার আমরা দেখব বিদেশাগত ধাতু, অর্থাৎ বিদেশি ভাষা থেকেও কিন্তু অনেক ক্রিয়াপদ বাংলায় ব্যবহৃত হয়, আর সেই বিদেশি ক্রিয়াপদের ধাতুই হচ্ছে বিদেশাগত ধাতু বা বিদেশি ধাতু। যেমন যত বেশি খাটবে ততই সুফল পাবে, এই খাটবে এই ক্রিয়াপদটা হচ্ছে বিদেশি ক্রিয়াপদ। তাহলে এর মূল হচ্ছে খাট, যোগবে খাটবে। বিগ্রাণ, তোমার বিগ্রাণ ছেলেকে ভালো করার সাধ্য আমার নেই, অর্থাৎ বিগড় এটাই হচ্ছে এর মূল। আর আনো প্রত্যয়, টান, এটা হচ্ছে বিদেশাগত ধাতু। আ প্রত্যয়, জম যোগ আট জমাট, জম হচ্ছে বিদেশাগত ধাতু, অর্থাৎ জমাট বা টানাটানি, টানা, বিগ্রাণ, খাটবে এগুলো হচ্ছে বিদেশি ক্রিয়াপদ, বিদেশি ভাষার ক্রিয়াপদ, আর এর মূল হচ্ছে বিদেশাগত ধাতু। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবার সাধিত ধাতু যেটা আমরা পড়লাম, যে মৌলিক ধাতুর সঙ্গে বা নাম শব্দের সঙ্গে আপ্রত্যয় যুগে যে সাধিত হয় তাই সাধিত ধাতু হয়, সেটাই হচ্ছে আপ্রত্যয় যুগে যে ধাতু গঠিত হয় নতুন, সেটা হচ্ছে সাধিত ধাতু। এই সাধিত ধাতু আবার তিন ধরনের, দেখো, প্রযোজক ধাতু, নাম ধাতু এবং কর্মবাচ্যের ধাতু। দেখি আমরা প্রযোজক ধাতু কাকে বলে। দেখো, প্রযোজক ধাতু হচ্ছে মৌলিক ধাতুর পরে অপরকে নিয়োজিত করা অর্থে আপ্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাই হচ্ছে প্রযোজক ধাতু বা নিজন্ত ধাতু। অর্থাৎ মৌলিক ধাতুর পরে আপ্রত্যয় যোগে ধাতুটা গঠিত হয়। যেমন ওই যে একটু আগে বললাম, পর যোগ আ পড়া, কর যোগ আ করা, দেখ যোগ আ দেখা, অর্থাৎ তিনি দেখাচ্ছেন, তিনি লেখাচ্ছেন, তিনি পড়াচ্ছেন। যখন আমি বলবো শিক্ষক পড়াচ্ছেন, তার মানে শিক্ষক যে পড়াচ্ছেন, কাকে পড়াচ্ছেন, তখন কিন্তু একজন আরেকজন কর্তা থাকে। হ্যাঁ, শিক্ষক কাকে পড়াচ্ছেন, ছাত্রকে অবলম্বন করে পড়াচ্ছেন বা নিজের ছেলেকে পড়াচ্ছেন শিক্ষক। হ্যাঁ, তাহলে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা কিন্তু দেখছে না, দেখানোর কাজ করছে, আর দেখছে কে, শিশু। তাহলে এই যে অপরকে প্রথমে কি দেখ থেকে দেখা, তারপরে ছেন। হ্যাঁ, তো এইভাবে আগে আপ্রত্যয় যুগে নতুন ধাতু গঠিত হয়, তারপরে তার সঙ্গে আবারও ক্রিয়াপূর্বক্তি যুক্ত হয়ে নতুন ক্রিয়াপদ গঠিত হয়। যেমন থেকে পর যোগ আ পড়া, তারপরে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। হ্যাঁ, কর যোগ আ করা, সে নিজে করে না, অন্যকে দিয়ে করায়, করায়, সে করায়। তার মানে কি, যখন দেখবে যে করায় তখন কিন্তু সে নিজে করছে না, করানোর কাজটা করছে, করছে কিন্তু আবার আরেকজন। হ্যাঁ, যেরকম নাচায়। তো এইভাবে দেখা যায় যে মৌলিক ধাতুর সঙ্গে আপ্রত্যয় যুগে একটা যুক্ত হয়ে একটা নতুন সাধিত ধাতু হয়, তারপরে সেই সাধিত ধাতুর সঙ্গে আবারও বিভক্তি যুক্ত হয়ে নতুন ক্রিয়াপদ গঠিত হয়। আর যখন অপরকে নিয়োজিত করা অর্থে হয় তখন সেটা হচ্ছে প্রযোজক ধাতু। দেখো, নাম ধাতু, নাম ধাতু হচ্ছে বিশেষ্য, বিশেষণ, অনুকার অব্যয়ের পরে আপ্রত্যয় যুগে গঠিত ধাতুকে নাম ধাতু বলে। ওই যে একটু আগে যেটা বললাম, ঘুম যোগ আ ঘুমা, এটাই হচ্ছে নাম ধাতু। ধমক যোগ আ ধমকা, এটাই নাম ধাতু। হাত যোগ আ হাতা, এটা নাম ধাতু। যেমন বাবা ঘুমাচ্ছেন, আমাকে যতই ধমকাও আমি এই কাজ করব না, অন্যের পকেট হাতানো আমার স্বভাব নয়। তাহলে এই যে হাতানো, ধমকাও, ঘুমাচ্ছেন, এগুলো হচ্ছে ক্রিয়াপদ। কিন্তু এই ক্রিয়াপদগুলো বিশ্লেষণ করলে যে মূল পাওয়া যাবে সে মূল হচ্ছে আসলে কে, বিশেষ্য পদ।
ঠিক আছে, এর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে এই ঘুমা, ধমকা, হাতা এগুলি নতুন সাধিত ধাতু হয়েছে, অর্থাৎ নাম ধাতু ঘটিত হয়েছে। এবার দেখো কর্মবাচ্যের ধাতু। বাক্যে কর্তার চেয়ে কর্মের সাথে যখন ক্রিয়ার সম্পর্ক প্রধান হয়ে ওঠে তখন সেই ক্রিয়াকে কর্মবাচ্যের ক্রিয়া বলে। কর্মবাচ্যের ক্রিয়ার মূলকে কর্মবাচ্যের ধাতু বলে। অর্থাৎ এখানে অপরকে নিয়োজিত করা অর্থ হবে না, ক্রিয়াটা হবে কর্ম অনুসারী। অর্থাৎ তোকে একটু খেয়াল করে দেখো, আমি তোমাকে অঙ্ক করতে বলেছি। কাকে বলেছি? তোমাকে। হ্যাঁ, এখন দেখো কে বলেছি, বলেছি এখানে ক্রিয়াপদ, কিন্তু তুমি দেখো ক্রিয়াকে যদি প্রশ্ন করতে, কাকে বলেছি? তোমাকে। কি বলেছি? অঙ্ক করতে। এই দুইটা প্রশ্ন উত্তর আসে, কিন্তু আমি হচ্ছে কে বলেছি, এটা কি হয়? হয় না। তাহলে দেখা গেল যে ক্রিয়া কর্তা বাদ দিয়ে কর্মের অনুসারী হয়েছে। আবার বইটি হারিয়ে ফেলেছি, কে ফেলেছি, এটা কি হয়? কে ফেলেছি, কি ফেলেছি, হারিয়ে ফেলেছি, তাই না? বইটি হারিয়ে ফেলেছি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এই বাক্যগুলোতে ক্রিয়া কর্তার অনুসারী না হয়ে কর্মের অনুসারী হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে কর্তার চেয়ে কর্মের সঙ্গে ক্রিয়ার সম্পর্কটা প্রধান ভাবে প্রতীয়মান হয়। তাহলে সেই ধরনের ক্রিয়ার যে মূল, সেটাকে বলা হয় কর্মবাচ্যের ধাতু। মৌলিক ধাতুর সঙ্গে আপ্রত্যয় যুগে কর্মবাচ্যের ধাতু হয়, তবে এখানকে অপরকে নিয়োজিত করা অর্থে নয়। প্রযোজক ধাতু হচ্ছে আপ্রত্যয় যুগে মৌলিক ধাতুর সঙ্গে, তবে অপরকে নিয়োজিত করা অর্থে। আর এখানে কর্মবাচ্যের ধাতু হচ্ছে যখন বাক্যে কর্তার চেয়ে কর্মের সম্পর্কটা প্রধান থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে আজকের যে ধাতুর আলোচনা তোমরা বুঝতে পেরেছ। তো কয়েকটি প্রশ্নের মাধ্যমে আমরা দেখি যে আসলে এগুলো কতটুকু বুঝতে পেরেছ। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়? এর দুটি অংশ পাওয়া যায়, তাই না? একটু হচ্ছে ক্রিয়ামূল আর একটু হচ্ছে ক্রিয়া বিভক্তি। ক্রিয়ার মূল অংশ কি কি বলে? বিভক্তি, ধাতু, বচন, কাজ, এটাকে ধাতু বলে। মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আপ্রত্যয় যুগের যে ধাতু ঘটিত হয় তাকে কি বলে? সাধিত ধাতু। যৌগিক ধাতু, সংযোগমূলক ধাতু, মৌলিক ধাতু, এটাকে বলে সাধিত ধাতু। পা, যা, দে, খা কোন ধাতুর উদাহরণ? এগুলো হচ্ছে মৌলিক ধাতুর উদাহরণ। ভালো হ, উত্তর দে, মার খা কোন ধাতুর উদাহরণ? তোমরা জানো বিশেষ্য, বিশেষণ বা সর্বনামের পরে মৌলিক ধাতুর যুগে কোন ধাতু হয়? যৌগিক বা সংযোগমূলক ধাতু। বাংলা ভাষায় মৌলিক ধাতু কয় প্রকার? এটাও তোমরা জানলে, 3 প্রকার। যেসব ধাতু সংস্কৃত ধাতু থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত হয় তাকে কি বলে? বিদেশি, যৌগিক, সংস্কৃত না খাঁটি বাংলা? এটা খাঁটি বাংলা ধাতু। বাংলা ভাষায় সাধিত ধাতু কয় প্রকার? 2, 3, 4, 5। সাধিত ধাতু 3 প্রকার: প্রযোজক ধাতু, নাম ধাতু এবং কর্মবাচ্যের ধাতু। মৌলিক ধাতুর পরে অপরকে নিয়োজিত করা অর্থে আপ্রত্যয় যুগে যে ধাতু ঘটিত হয় তাকে কি বলে? নাম ধাতু, কর্মবাচ্যের ধাতু, সংস্কৃত ধাতু, প্রযোজক ধাতু, এটাকে বলে প্রযোজক ধাতু। প্রযোজক ধাতুর অপর নাম কি? এর অপর নাম হচ্ছে নিযন্ত ধাতু। বিশেষ্য, বিশেষণ, অনুকার, অব্যয়ের পরে আপ্রত্যয় যুগে ঘটিত ধাতুকে কি বলে? নাম, কর্মবাচ্য, সংস্কৃত এবং নিযন্ত ধাতু। বিশেষ্য, বিশেষণ, অনুকার, অব্যয়ের পরে আপ্রত্যয় যুগে ঘটিত ধাতুকে বলে নাম ধাতু। বইটি হারিয়ে ফেলেছি, এখানে হারা কোন ধাতু নির্দেশ করে? এখানে হারা কি? কর্মবাচ্যের ধাতুকে নির্দেশ করে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের আলোচনা এ পর্যন্তই। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।